দেখতে পাচ্ছেন আজ আমার বাসর, কিন্তু প্রথম না, আজ আমার দ্বিতীয় বাসর। এর আগেও একবার আমার বিয়ে হয়েছিল। দীর্ঘ 6 বছর আমি সংসার করেছি আমার আগের স্বামীর সাথে। এই মুহূর্তে আপনাদের মনে হয়তো প্রশ্ন জেগেছে আমার আগের স্বামীর ঘরে আমার কোনো সন্তান আছে কিনা। হ্যাঁ আছে, আমার একটি মেয়ে আছে, এশা। আমার এশা মামনি, আমার কলিজা, আমার জীবন। এশার কথা পরে বলছি। এই যে দেখছেন, আজ আমার দ্বিতীয় বাসর সাজানো হয়েছে ফুলে ফুলে, আলো আঁধারের খেলাও রয়েছে। আমার আগের বাসরটা এতটা সাজানো গোছানো ছিল না, খুব সাদা মাঠা টাইপের। বিছানায় বসেছিলাম বউ সেজে, আর চিন্তা করছিলাম আমার স্বামী মানুষটা কেমন হবে, তার সাথে মানিয়ে নিতে পারবো তো। সে কি রাগী হবে, বদমেজাজি হবে, তাকে একটু কবিতা শোনালে তার রাগ ভেঙে যাবে। এসব নানা চিন্তা করতেই সে বাসর কেটে গেছে। অথচ আজ শুধু চিন্তা করছি আমার মেয়েটা, আমার কলিজার টুকরা, আমার এশা কেমন আছে। সময় বড় অদ্ভুত। 6 বছরের ব্যবধানে মানুষের চিন্তা চেতনার ব্যবধান যেন 6 যুগের। এশার জন্মের সময়ের কথা মনে পড়ে। টুকটুকে ফর্সা পরীর মতো একটা রাজকন্যা যেন জন্ম হলো। থ্যাংক ইউ জুমা, এমন একটা পরীর মতো মেয়ে আমাকে উপহার দেওয়ার জন্য। এটা আমার লাইফের সবচেয়ে শ্রেষ্ঠ উপহার। আমি মামুনের খুশি দেখে আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলাম। ভেবেছিলাম এশার সৃষ্টিকর্তার আশীর্বাদ হয়ে এসেছে। আমি এশার মুখটা দেখলাম, সত্যি যেন একটা পরী আকাশ থেকে নেমে এসেছে। আমি ওর কপালে একটা চুমো দিই। দেখতে দেখতে এশা বড় হতে লাগলো। ওকে যতই দেখি ততই স্বপ্ন জাগে মনে। ওর বাবা ওকে অনেক আদর করত। সবসময় অফিস থেকে আসার পথে ওর জন্য চকলেট নিয়ে আসতো। পাপি পাপি পাপি, আজকে কি আছে তোমার জন্য বলো তো? শুধু কি চকলেট, যখন যেটা বায়না করতো এসে তখন সেটাই নিয়ে আসতো। আমার সুখের সংসারটা আরো সুখে ভরপুর হতে লাগলো। আচ্ছা, মামুনি কোথায় তোমার? কিন্তু হঠাৎ একদিন একটা বড় ঝড়ের পূর্বাভাস পেলাম আমি। মা এটা নেবে নাকি ওটা নেবে? এই যে চুলটা আমরা চুলটা পড়লে মামুন, তোমার পকেটে যে আমার কানের দুলগুলো রয়েছে সেটা আনতে ভুলো না প্লিজ। গত রাতে হোটেলে তোমার পকেটে ওগুলো রেখেছিলাম, কিন্তু নিতে ভুলে গেছি। হ্যালো মামুন, শুনছো? মামুন, মামুন। কালকে রাতে কোথায় ছিলে? কালকে রাতে কোথায় ছিলে? কেন? না, যার কানের দুলগুলো তোমার পকেটে তার ফোন আসছে। কার ফোন আসছে? কি উল্টাপাল্টা কথা বলতেছো তুমি আমাকে? কিছুই জানো না? না আচ্ছা, তুমি আমার পারমিশন ছাড়া আমার মোবাইলে কেন হাত দিছো? সমস্যা কি? না না, তুমি তো আমার পারমিশন ছাড়া আমার মোবাইলে হাত দিতে পারো না। তুমি আমার হাজবেন্ড, আমার সাথে সংসার করতে তোমার প্রবলেম নাই, তোমার ফোন রিসিভ করলে আমার প্রবলেম। আচ্ছা, লিসেন টু মি কেয়ারফুলি। হ্যাঁ, আমার একটা প্রাইভেসি আছে। তোমার প্রাইভেসি তো নেক্সট টাইম কখনো আমার মোবাইল বা কোনো কিছুতে হাত দিবা না। 100 বার দিব। এই সংসারে আমার সাথে সংসার করতে হলে আমি তোমার ফোন, তোমার সমস্ত কিছু সব প্রাইভেটিতে হাত দিব। আমি তোমাকে ঠিক মতো মনোযোগ দিয়ে বলতেছি, আজকের পর থেকে কখনো আমার মোবাইলে হাত দিবা না। হ্যাঁ, কথাটা মাথায় রাখবা। সেদিন রাত্রে
মামুন একটা জরুরি কাজের কথা বলে বাইরে গিয়েছিল। আমার আর বুঝতে বাকি ছিল না মামুন আর মিলির মধ্যে একটা শারীরিক সম্পর্ক হতে চলছে। ও যখন গোসল থেকে বের হলো, আমি জিজ্ঞেস করতেই রেগে গেল আমি কেন তার ফোনটা রিসিভ করলাম। এরপর আমাকে শাসায়, ভয় দেখায়। ছোট্ট এশা তখন বিছানায় বসে আমাদের ঝগড়া দেখে। আমি এশার কথা ভেবে চুপ হয়ে যাই। মামুন চলে যায়। আমি এশাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি। এরপর ধীরে ধীরে মামুনের খারাপ চেহারাটা আমার সামনে আসতে শুরু করলো। যত দিন যাচ্ছিল মামুন যেন উগ্র আর বদমেজাজি হয়ে যাচ্ছিল। প্রতি রাত আমাকে মারত। মাঝে মাঝে শরীরের ব্যথায় সারাটা রাত ঘুমোতে পারতাম না। তবুও এশার কথা ভেবে মুখ বুঝে সব সহ্য করে যাচ্ছিল। কিন্তু এক রাতে ছাড়বো না তোকে। ছাড়বো বলতে সমস্যা কি? হ্যাঁ, খবরদার চুল ধরবা না। সব সার করলে করবি, না করলে চলে যায় এখান থেকে। তারকম করবি না। করলে করবি, সংসার আনলে চলে যাবি গা। সেদিন রাতে আমি সিদ্ধান্ত নিই, আর না, আমি মামুনকে ডিভোর্স দিব। এশার কথা মনে করে খুব কান্না পাচ্ছিল। তোমার সাথে কিছু কথা বলা দরকার। কে? এভাবে আর চলতে পারে না। মানে কি? আমার ডিভোর্স চাই। ডিভোর্স? ওকে ফাইন। আমারও না তোমার সাথে মেন্টালি কোনো ম্যাচ করে না। কালকে উকিলের সাথে কথা বলে তোমাকে ডিভোর্স দেওয়ার সব ব্যবস্থা আমি করতেছি। জাস্ট গো অ্যাওয়ে ফ্রম মাই লাইফ। কিন্তু আমার বাবার আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে আমার খরচ বহনের সাথে সাথে আমার এশার খরচ বহন করা খুব কঠিন হয়ে যেত। তাই নিজেকে এশার সাথে রাখার দুঃসাহসটা করিনি। আমি আমার সে কষ্ট আর কাউকে দেখাতে চাই না। তাই আমিও আর আমার কষ্ট কাউকে দেখতে দিতে চাই না। একজন মা তার সন্তানকে রেখে থাকাটা যে কি কষ্টে, সেটা একজন মা ছাড়া কেউ বুঝবে না। তুমি তুমি এখানে কেন? আমি একটু এশার সাথে দেখা করব। এশার সাথে দেখা করা যাবে না, এখান থেকে চলে যাও। দেখো প্লিজ, আমি একবারের জন্য এশার সাথে দেখা করতে চাই। একবার কেন, এক সেকেন্ডের জন্য দেখা করতে পারবে না। জাস্ট গো অ্যাওয়ে ফ্রম হিয়ার, গেট লস্ট। মাঝে মাঝে এশার সাথে দেখা করতে যেতাম, ওরা আমাকে সবসময় দেখা করতে দিত না। রাস্তার পাশে বসে বসে কান্না করতাম। রাস্তার লোকজন জিজ্ঞেস করত, কোনো অ্যান্সার দিতে পারতাম না। আপু কি হয়েছে, কান্না করতেছেন কেন? কোনো প্রবলেম? ও ঠিক আছে।
প্রথম দিকে মাঝে মাঝে পুলিশের সহায়তা আমি এসে সাথে দেখা করতাম। আপনি আপনার মেয়েকে নিয়ে আসুন, এনার সাথে দেখা করান। আচ্ছা ঠিক আছে, আমি আনছি। আমার সোনা, আমার লক্ষ্মী মা কত বড় হয়ে গেছে, চুলগুলো কত বড় হয়ে গেছে দেখো। খেয়েছো? কিন্তু যখন পরে এশার মুখ থেকে একটা কথা জানতে পারলাম, তখন আর এশার সাথে দেখা করার সাহস জোগাতে পারিনি। চুলগুলো কত বড় হয়ে গেছে আগের থেকে, এটা কত সুন্দর। মা, তুমি আমার সাথে কথা বলবা না? বলবো তো। বলো। মা, তুমি আমার সাথে আর দেখা করতে আসো না। কেন বাবা, কেন আসবো না? ওরা আমাকে অনেক মারবে। তোমাকে অনেক মারতে? কোথায় কোথায় মারে তোমাকে? অনেক মারতে তোমাকে? কোথায় মারতেছে তোমাকে? আমার সাথে তোমাকে দেখা করতে দেয় না, কথা বলতে দেয় না। এরপর আর কখনো ঈশার সাথে দেখা করতে যায়নি। ওরা যদি আবার ঈশাকে মারধর করে? আজ আমার নতুন বাসর। এখন আমার স্বামী মনোয়ার আসবে। উনি আমার দ্বিতীয় বাসরের নতুন স্বামী। বলে রাখা ভালো, ওনার স্ত্রী রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। ওনার দুটো সন্তান, ওরা আমার এশার বয়সী। তোমার কাছে আমার খুব বেশি চাওয়ার নেই, শুধু আমার সন্তান দুটোকে নিজের সন্তানের মতো দেখবে, ব্যাস। এই। তোমার কিছু চাওয়ার থাকলে বলতে পারো। বিয়ের কয়েক মাস পরেই বুঝতে পারলাম আমার স্বামী খুব কম কথা বলে, বিশেষ দরকার ছাড়া কোনো কথা বলে না। কোনো প্রশ্ন করলে যথাসম্ভব মাথা নাড়িয়ে হুঁ হাঁ বলে সহজেই উত্তর দিয়ে কথা শেষ করার চেষ্টা করেন। বাসার সবাই ওনাকে খুব ভয় পেত, এমনকি আমিও। তবে এই বাসার সবচেয়ে যে বিষয়টা ভালো লেগেছিল তা হচ্ছে তারা কখনো আমাকে আমার অতীত নিয়ে কোনো কিছু জিজ্ঞেস করেনি। মনোয়ারের মা বা ছোট বোন লাবণী কেউ কখনো জানতে চায়নি আমার অতীত কেমন ছিল, কেন মামুনের সাথে আমার ছাড়াছাড়ি হলো। মনোয়ারের সন্তানদের আমি আমার নিজের সন্তানদের মতোই দেখি, ওরা আমাকে মা বলে ডাকে। এখন আমি খুব ভালো আছি, শুধু এশা নেই আমার পাশে, ওকে সারাক্ষণ মিস করি। কেমন আছে আমার প্রাণের এশা? ঠিক আছে, তুমি যখন বলছো দেখি কথা বলে যদি আসতে দেয়। ঠিক আছে বাবা। আসি মা, দেরি হয়েছে আমার। আচ্ছা বাবা। আচ্ছা আসি। ভাবি,
হ্যাপি অ্যানিভার্সারি ভাবি। তোর মনে আছে আজকে আমাদের অ্যানিভার্সারি? না, আমার মনে নেই। সকালবেলা ভাইয়া ঘুমের থেকে উঠে বললো আজকে তোমাদের বিবাহ বার্ষিকী। তোমার ভাইয়ার মনে আছে? হ্যাঁ, ইভেন ও তো তোমার জন্য গিফটও আনতে গেছে। কি বলছো তুমি? সিরিয়াসলি ভাবি। তুমি আমার সাথে কোনো ঠাট্টা করছো না তো? কিসের জন্য ভাবি? সিরিয়াসলি। কই তোমার ভাইয়া তো এখনো এলো না। হয়তো বিশেষ কোনো গিফট আনতেছে, সেটাই আনতে এত সময় লাগতেছে। গিফটের দরকার ছিল না, অন্তত একসাথে নাস্তা করলেও পারতো। ভাবি তুমি দাঁড়াও, আমি দিচ্ছি। গিফট কি শুধু হাতেই আনতে হয়? গিফট নিজে নিজে হেঁটেও আসতে পারে। এসো তো মামুনি। লক্ষ্মী মামা, সোনা মা। থ্যাংক ইউ। এই হচ্ছে তোমার বিবাহবার্ষিকী গিফট। কে একেবারে নিয়ে আসলাম। এখন থেকে ও আমাদের সাথেই থাকবে। থ্যাংক ইউ। আপনি আমার জীবনের সেরা গিফটটা আজকে আমাকে দিলেন। থ্যাংক ইউ সো মাচ। এখন আমার 3 সন্তান, ওদের কাউকেই আমি আলাদা করে দেখি না, সবাই আমার নিজের সন্তানের মতো। এখন আমি নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষের মধ্যে একজন মনে করি। দ্বিতীয় বাসর সবসময় খারাপ হয় না, কারণ পৃথিবীতে সবাই খারাপ মানুষ না। আর মননের মতো ভালো মানুষ আছে বলে পৃথিবীটা এখনো এত